কমপ্লেক্স সেন্টেন্স শব্দের অর্থ হলো জটিল বাক্য। এই শব্দের অর্থ যেহেতু জটিল বাক্য, তার মানে এর ডেফিনিশন এবং এই সেন্টেন্স দুটাই কিন্তু মনে হয় খুবই জটিল হবে। আসলে জটিল না, যদি আমি এটা টেকনিক্যালি পড়ি। এর ডেফিনেশনে বলা আছে যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ থাকে এবং তার সাথে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে, তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। এখন কথা হলো প্রিন্সিপাল ক্লোজ বা মেইন ক্লোজ কোনটা আর সাবঅর্ডিনেট ক্লোজ কোনটা আমি চিনবো কিভাবে? এটা চেনার জন্য কোনো পণ্ডিত হতে হবে না, জাস্ট এই একটা এক্সাম্পল দেখলেই এনাফ হয়ে যাবে। আমরা এখানে দেখতে পাইতেছি রহিম ইজ আ ব্রিলিয়ান্ট বয়। রহিম একজন মেধাবী ছাত্র ছেলে। আচ্ছা, রহিম একজন মেধাবী ছেলে। হু ইজ মাই এল্ডার ব্রাদার, যে হচ্ছে আমার ভাই। আচ্ছা, যদি আমি এই সেন্টেন্সটার এইখানে ফুল স্টপ দিয়ে দেই তাহলে কি এটার পরিপূর্ণ সেন্টেন্স হইল না? দেখেন তো, রহিম ইজ আ ব্রিলিয়ান্ট বয়, রহিম একজন মেধাবী ছেলে, পরিপূর্ণ বাক্য, দেয়ার ইজ নো কনফিউশন, নো প্রবলেম। আচ্ছা, হু ইজ মাই এল্ডার ব্রাদার, যদি এই দিকে এই সেন্টেন্সটা না থাকে তাহলে এইটা দেখি পরিপূর্ণ অর্থ প্রকাশ পাবে না। হু ইজ মাই এল্ডার ব্রাদার, যে হয় আমার বড় ভাই, যে কে সামনে অবশ্যই কোন একজনের কথা বলে তোমাকে এই বাক্যটা বলতে হবে, তাই না? যার কারণে এই বাক্যটা যেহেতু পরিপূর্ণভাবে একাই অর্থ প্রকাশ করতে পারতেছে না, এর কারণে এই সেন্টেন্সটাকে বলা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, অন্যের উপর নির্ভরশীল। এবার আর একটা বিষয় আছে, এই বাক্যটার আরো একটা রিজন আছে, যে রিজনটা হলো এই যে কনজাংশন গুলো দেখতেছি, এই কনজাংশন গুলোর কোনো একটি যদি কোনো সেন্টেন্সের, যে সেন্টেন্সের শুরুতে বা সামনে থাকবে ওই সেন্টেন্সটাকে বলা হবে সাবঅর্ডিনেট ক্লজ। আর যে সেন্টেন্সে এই চিহ্নগুলোর অর্থাৎ এই কনজাংশনগুলোর একটিও থাকবে না, শুরুতে বা সামনে থাকবে না, সেটাকে বলা হবে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। তা এই সেন্টেন্স যেহেতু কোনো প্রকার এই চিহ্ন নাই, তার মানে এই সেন্টেন্সটা হলো একটি প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ, আর এইটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, দেন আমরা এখানে দেখতেছি দো হি ইজ পুয়ার, যদিও সে গরিব, হি ইজ অনেস্ট, তবুও সে সৎ। আচ্ছা, এই যে একটা কথা এখন বলে রাখা ভালো, আমাদের ম্যাক্সিমাম ছেলেমেয়ে জিজ্ঞেস করে স্যার দো মানে যদিও, তাহলে তবুর ইংরেজি কই? তাহলে এখানে অনেক সময় তবুও দিয়ে, যেমন বাদ দিয়ে দেয়, যদিও যদিও সে গরিব কিন্তু সে সৎ। এই যে কিন্তু ইংরেজিতে বাদ দিয়ে দেয়, আসলে ওরা মনে করে এখানে একটা কনজাংশন বসাইতে হবে, তা না। বাংলায় যেটা আমরা মনে করি, যেহেতু বাংলা দুইটা করে অব্যয় লাগে, যেহেতু, সেহেতু, যেখানে, সেখানে, যদিও, তবুও, যথাপি, তথাপি, এরকম বাংলায় দুইটা করে লাগলে ইংরেজিতে আমরা একটা শুরুতে লিখবো আর মাঝখানে কমা দিলেই ওখানে তার অর্থটা প্রকাশ হবে। যদিও সে গরিব তবুও সে সৎ, এই যে দুইটি সেন্টেন্স আছে, এই দুটি সেন্টেন্সের আমরা দেখতেছি এই সেন্টেন্সের শুরুতে বা সামনে কোনো প্রকার এই কনজাংশন নাই, তাহলে এই সেন্টেন্সটাকে বলতে পারি আমরা এখানে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। আর যেহেতু এই সেন্টেন্সটা শুরুতে দো আছে, এই কনজাংশনগুলো যে কোনো একটি আছে, তাহলে এই সেন্টেন্সটির নাম হলো সাবঅর্ডিনেট ক্লজ। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, আমরা এরপরে দেখতেছি ইফ ইউ রিড মোর, যদি তুমি বেশি করে পড়ো, এখানে কমা দিতে হবে, যদি তুমি বেশি করে পড়ো, ইউ উইল গেট এ প্লাস, তুমি এ প্লাস বা অনেক কিছু থাকতে পারে, জিপিএ 5 বা ভালো রেজাল্ট করতে পারবা, বেশি করে পড়লে ইউ উইল গেট আ গুড জব, ভালো চাকরি পারবা, এরকম অনেক কিছু দেওয়া যেতে পারে। তাহলে তারপরে লেখা আছে আমাদের মেইন লেখা এখানে ইফ একটা হচ্ছে কনজাংশনের চিহ্ন। আমরা যদি এই চিহ্নগুলো কোনো সেন্টেন্সের মাঝে দেখতে পারি, সেই সেন্টেন্সটাকে আমি কি বলবো? কমপ্লেক্স সেন্টেন্স বলবো। হ্যাঁ, তো এই সেন্টেন্সগুলোর মানে এই চিহ্নগুলো যে কোনো একটি যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেটা কিন্তু কি হবে? কমপ্লেক্স সেন্টেন্স হবে। এই মাঝে আর একটা জিনিস বলে রাখা দরকার, আমাদের বিভিন্ন এডমিশনে এবং জবের ক্ষেত্রে এই সেন্টেন্সটা আসে, তাই এক্সাম্পল হিসাবে আমি এটাকে নিয়ে এসেছি আপনাদের জানার সুবিধার্থে। তো এখানে লেখা আছে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এখানে বলছে হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স, এই সেন্টেন্সটা কি, কোন প্রকার সেন্টেন্স? নর্মালি আমার 95% বা 99% কিংবা অনেক সময় 100% ছেলে মেয়ে বলে দেয় স্যার এটা হলো কম্পাউন্ড সেন্টেন্স, কারণ কম্পাউন্ডের তিনটি একদম ইউনিভার্সাল চিহ্ন আছে, অ্যান্ড অর বাট, তার মানে বাট একটা কনজাংশন, এটা কমপ্লেক্স সেন্টেন্স, ওটা বলে দেয়, সরি কম্পাউন্ড সেন্টেন্স। কেন যে বাট একটা বাট থাকলে কম্পাউন্ড হয়, কিন্তু আসলে এই বাট মানে কিন্তু নর্মালি সব সময় জানি বাট মানে কিন্তু, আর বাট কনজাংশনে কাজ করে, কিন্তু এখানে বাট মানে কিন্তু না, বাট হচ্ছে ওয়ান কাইন্ড অফ হু ডাজ নট বা দ্যাট ডাজ নট অর্থ প্রকাশ করবে। এই বাট মানে এখানে হু ডাজ নট। কিভাবে দেখেন, দেয়ার ইজ নো মাদার, এমন কোনো মা নাই, হু ডাজ নট লাভ হার চাইল্ড, যদি এখানে ডাজ নট দেয় তখন তো লাভস দেবো না, তখন লাভ দেবো। এমন কোনো মা নাই যে তার সন্তানকে ভালোবাসে না, তাহলে এই বাট মানে হলো হু ডাজ নট,
কথাটা এমন না। তাহলে হু এর কাজ করতেছে, যার কারণে এই সেন্টেন্সটা দেখতে কম্পাউন্ডের মতো হলেও এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। ম্যাক্সিমাম এটা ভুল করে, তাই একটা এক্সাম্পল হিসাবে এখানে দিয়েছি যাতে আপনাদের সুবিধার্থে মনে রাখতে পারেন, কাজে লাগে। আচ্ছা, তাহলে আমরা একটু উপরে উঠি। এই কমপ্লেক্স সেন্টেন্সে আমাদের এই চিহ্নগুলো মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। এই ডাব্লিউএস কোশ্চেনের মধ্যে যে 9টা আছে, 9টা যে কোনো একটা যদি থাকে তাহলে ওইটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। ইফ, আনলেস, ইন কেস। একটা কথা বলে রাখা ভালো, ইফ মানেও যদি, ইন কেস শব্দের অর্থ যদি। কিন্তু এই দুই যদির মধ্যে তফাৎ হলো এইটার সঙ্গে শর্ত করা যায়, যদি তুমি আসো আমি যাব। ইফ ইউ কাম আই শ্যাল গো, আই উইল গো। তাহলে যদি তুমি আসো তাহলে ওই অপর পক্ষের সঙ্গে চুক্তি করা যাচ্ছে। কিন্তু এই ইন কেস ওই ক্ষেত্রে ইউজ করবো আমরা যেটাতে কোনো চুক্তি করা যায় না। যদি আজকে কি হয়, বৃষ্টি আসে, এই জন্য আমার ছাতা নিয়ে যেতে হবে। তো এই যে ছাতা নিয়ে যাবো কেন, যদি বৃষ্টি আসে, তা বৃষ্টির সঙ্গে আমার চুক্তি করা গেছে, বৃষ্টির সঙ্গে কথা বলা গেছে যে তুমি যদি আসো আমি ছাতা নিয়ে যাই। তার মানে অপর পক্ষ যখন অনিশ্চিত তখন আমরা কি করব, ইন কেস কথাটা ইউজ করব। মানে অপর পক্ষের সঙ্গে চুক্তি হবে কিন্তু সেটা আইডিয়ার উপর ভিত্তি করে, তখন আমরা কি করব, ইন কেস ইউজ করব। আচ্ছা, অ্যাজ, দো, অ্যাজ ইফ এগুলো থাকলেও কি হবে, কমপ্লেক্স হবে দো, অলদো, till, until, as, since, because। গত ক্লাসে বলছিলাম এই বিকজ এবার অফ থাকলে সেটা সিম্পল চিহ্ন, আর জাস্ট যদি শুধু একাই বিকজ থাকে তাহলে বুঝতে হবে এটা কমপ্লেক্সের চিহ্ন। শুধু বিকজের পরে সাবজেক্ট বসে আর বিকজ অফ এর পরে পসেসিভ ফর্ম বসে, যার কারণে এই কথাটা আবার ভালো করে মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে লেস্ট, দেন এবং দ্যাট। দেন কিন্তু ডিগ্রি চিহ্ন হলেও কিন্তু এটা কমপ্লেক্সের চিহ্ন। দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, বিফোর, আফটার, হোয়াইল। এই চিহ্নগুলো যে কোনো একটি যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে আমরা 95% কিংবা 99% কনফার্ম হয়ে যাব যে এটা কমপ্লেক্স সেন্টেন্স। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে, যেমন যে এটা বাটের কম্পাউন্ডের চিহ্ন থাকা সত্ত্বেও এটা কি, এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। এই চিহ্নগুলো মাথায় থাকলে আমরা এক ঝলকে দেখে বলতে পারবো এটা কমপ্লেক্স সেন্টেন্স। পরবর্তী ক্লাসটা হবে কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।